চরিত্রহীন মেয়ে মানুষ, এত খারাপ চরিত্র কেন তোমাদের? ভালো হতে পারো না একটু? বাহিরে তখন প্রচন্ড রকমের হাওয়া বইছে, ধুলো বালিয়া শুকনো পাতা উড়ে এসে যেন চারপাশটা অন্ধকার করে দিচ্ছে। হয়তো একটু পরেই চোখে কিছু দেখা যাবে না, কিন্তু সোনিয়ার মনের ভেতরের দহন হয়তো প্রকৃতির এই রুদ্ররূপের থেকে হাজার গুণ বেশি। স্মরণের মুখ থেকে ছিটকে আসা এই তীব্র বিষাক্ত কথাটা সোনিয়া ঠিক মাথায় ধরতে পারল না। মনে হলো তার চারপাশের চেনা পৃথিবীটা এক নিমেষে উলটপালট হয়ে গেল। সেই স্তব্ধ হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে অত্যন্ত কাঁপা কাঁপা এবং বিভ্রান্ত কণ্ঠে বলল ও, মানে রাত 10টা মাত্র বেজেছিল যখন অফিস থেকে বের হয়েছিল সোনিয়া। আজকে অফিসে কাজের প্রচন্ড চাপ ছিল, তাই এত দেরি। মাঝরাতে এমন কথা শুনে একদম ঘাবড়ে গেছে সে। একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এরকম ভাষা সে আদৌ কল্পনা করেছিল কিনা তার সন্দেহ। ও তো জাস্ট অফিস থেকে নিচে নেমেছিল, বাহিরে তখন ধুলো জ্বর, চোখে কিছু দেখা যাচ্ছিল না। সেই অন্ধকারের মধ্যে তাড়াহুড়া করে রাস্তা পার হতে গিয়েই হুট করে একটা অপরিচিত পথচারী ছেলের সাথে সোনিয়া জোরে ধাক্কা লাগে। সোনিয়া সামলাতে না পেরে পড়ে যেতে নিলে ছেলেটি তাকে টেনে ধরেছিল। অথচ ঠিক সেই মুহূর্তেই শরণ নিজের গাড়ি নিয়ে অফিস থেকে বের হচ্ছিল এবং দূর থেকে দৃশ্যটি দেখে চরম নোংরা এবং অশ্লীল কথা বলে ফেলে। সে গাড়ি থামিয়ে সোনিয়াকে জোর করে আবার উপরে ফাঁকা অফিসে ডেকে নিয়ে এসে নোংরা অপবাদ দিচ্ছে। সোনিয়ার ফ্যাকাশের মুখে বিভ্রান্ত দেখে শরণ যেন আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। সে নিজের হাত দুটো পকেটে ঢুকিয়ে একদম এগিয়ে এসে দাঁত কিরমির করে বলল, প্লিজ নাটক বন্ধ করুন সোনিয়া। অপমানে সোনিয়ার ফর্সা গাল দুটো মুহূর্তে লাল হয়ে গেল। সে নিজের কাপা কাপা ভাবটা সেরে ফেলে দিয়ে তীব্র ক্ষোভে এবং অবজ্ঞায় চেঁচিয়ে উঠল, আমি কখন নাটক করলাম? আপনার ভাষা শুনে আমি শিহরিত। এত শিক্ষিত মানুষের কাছে কল্পনা করা যায় না। সি সি। শব্দটা সরাসরি গিয়ে লাগলো শরণের পুরুষতাত্ত্বিক ইগোতে। তার চড়া অহংকারে যেন কেউ শক্ত একটা চড় মারলো। একটা সামান্য মধ্যবিত্ত পরিবারের 2 টাকার মেয়ে, যে কিনা তার অফিসে সামান্য বেতনে খাটে, সে আজ তার সাথে এভাবে চোখ উঁচিয়ে উচ্চ গলায় কথা বলে। এই দৃষ্টতা কিভাবে সহ্য করবে শরণ, যেখানে কিনা তার আভিজাত্য, তার স্ট্যাটাস আর তার ক্ষমতার সামনে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র যোগ্যতা নেই মেয়ের? রাগে শরণের চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে সোনিয়ার দিকে একদম এগিয়ে এসে অত্যন্ত অশ্রাব্য ও কুৎসিত ভাষায় সোনিয়াকে অপমান করতে শুরু করলো। শরণ দাঁতে দাঁত চেপে বিষাক্ত গলায় বলল, মুখ সামলাতে বলছো আমাকে? তোমার মতো একটা নোংরা সস্তা থার্ড ক্লাস মেয়ের জন্য আমি আমার মুখ সামলাবো? মাঝরাতে অফিসের নিচে দাঁড়িয়ে একটা অচেনা মদ্দর গায়ে ঢলে পড়তে তোমার একটুও লজ্জা লাগলো না? কত বড় ধরিবাজ মেয়ে মানুষ তুমি! এখানে সারাদিন সততার নাটক করো, কাজের বাহানা দেখিয়ে রাত 10টা পর্যন্ত অফিসে বসে থাকো, আর নিচে নেমে রাস্তার পুরুষের সাথে নোংরামি শুরু করে দাও। শরণের মুখ থেকে বের হওয়া এই চরম অশালীন, অকর্ম আর নোংরা ভাষাগুলো শুনে সোনিয়ার কান দুটো ভু ভু করতে লাগলো। অপমানের তীব্র আঘাতে তার চোখ দুটো ফেটে বাঁধ ভাঙা জল প্লাবনের মতো নেমে এলো। সে শাড়ির আঁচলটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করলেও তার পুরো শরীর তখন থরথর করে কাঁপছিল। একটা মানুষ এতটা শিক্ষিত হয়ে একটা সামান্য ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে এতটা নিচু আর নোংরা ভাষা একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতে পারে, এটা সোনিয়ার কল্পনার বাইরে ছিল। সোনিয়ার চোখের পানি দেখে শরণের অহংকার যেন আরো চাঙ্গা হয়ে উঠল। সে উপহাসের সুরে বলল, কি হলো এখন চোখের জল ফেলে কার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছো? তোমার এই সস্তা চোখের জলে শরণ গলে না। তোমাদের মতো মেয়েদের আসল রূপ আমার খুব ভালো করে জানা আছে। সোনিয়া নিজের চোখের জল এক ঝটকায় হাত দিয়ে মুছে ফেললো। তার ভেতরে সমস্ত কান্না নিমেষে এক তীব্র ঘৃণায় আগুনের রূপ নিল। তার আর হারানোর কিছু নেই। সে সোজা শরণের চোখের দিকে তাকালো। তার চোখ দিয়ে তখন যেন আগুন ঝরছিল। সে অত্যন্ত ধারালো কর্কশ আর জীবনের সবচেয়ে বাজে কথাটা শরণের মুখের উপর ছুড়ে দিয়ে বলল, আপনার মতো একটা নোংরা পশুর অফিসে যে আমি এতদিন কাজ করছি, এটি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ আর ঘেন্নার বিষয়। আপনার শরীরটা দামি কাপড়ে ঢাকা আর মুখে বড় বড় শিক্ষার বুলি থাকতে পারে, কিন্তু আপনার ভেতরের মানুষটা আসলে একটা ডাস্টবিনের থেকে নোংরা আর দুর্গন্ধযুক্ত। আপনি পুরুষ নামের একটা কলঙ্ক, একটা আস্ত জানোয়ার। একজন সামান্য কর্মচারীর মুখ থেকে এমন চরম অপমানজনক বাজে বাজে কথা শুনে শরণ স্তব্ধ হয়ে গেল। রাগে তার পুরো শরীর কাঁপতে লাগলো। সে সোনিয়ার দিকে হাত উঁচিয়ে চিৎকার করে ঘর কাঁপিয়ে বলে, স্টপ ইট, জাস্ট শ্যাট আপ। আজ এই মুহূর্ত থেকে তোমার এই চাকরি থেকে বরখাস্ত করা হলো, আর জীবনে নিজের এই চরিত্রহীন মুখটা কখনো আমাকে দেখাবে না। গেট আউট। শরণ যখন সোনিয়াকে চাকরি থেকে বরখাস্ত করার ভয় দেখিয়ে চিৎকার করে উঠলো, তখন সোনিয়া আর নিজের রাগ ধরে রাখতে পারলো না। সে টেবিলের উপর ধুম করে একটা থাপ্পড় মেরে রাগে ফেটে পড়লো। তোর এই কাজ এই মুহূর্তে আমাকে বিনামূল্যে দিল, আমি আর করবো না জানোয়ার। 3 বছর ধরে তোকে সেই পরিমাণ সহ্য করছি, কিন্তু আর না, 1 সেকেন্ডও তোর এই নরকে আমি থাকবো না। শরণ সোনিয়ার এই মারণমুখী রূপ দেখে সোফায় লাথি মেরে হিংস্র গলায় চেঁচিয়ে উঠলো, শাট আপ ইউ ব্লাডি ক্যারেক্টারলেস বিচ, হাউ ডেয়ার ইউ।
হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস? তোর মতো একটা থার্ড ক্লাস টিচ আমার অফিসে বসে আমাকে জ্ঞান দিচ্ছে? জাস্ট লুজার। সোনিয়া শরণের খুব কাছে এগিয়ে এসে নিজের তর্জনী উঁচিয়ে বলল, এই মুখ সামলে কথা বল, আমার চরিত্রে আঙ্গুল তোলার কোনো অধিকার তোকে কেউ দেয়নি। কোন সাহসে তুই আমাকে এতগুলো কথা শোনালি রে? টাকার পাওয়ার দেখাস, তাই না? টাকা তোর ওদিক দিয়ে ঢুকে দিব, মনে রাখিস। সোনিয়াকে কেনা যায় না, তোর বাপকে বলে দিস কোনো প্রকার দোয়াই সোনিয়া আকসারি মানুষের পা ধরে বসে থাকে না। কথাটা শেষ করে সোনিয়া তীব্র ঘৃণায় শরণের মুখের উপর সরাসরি থুতু ছুঁড়ে মারলো। তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজার দিকে দৌড়ে দিল। কিন্তু শরণ এই চরম অপমান সহ্য করতে পারল না। রাগে অন্ধ হয়ে সে এক লাফে গিয়ে সোনিয়ার রাস্তা আটকে দিল। সোনিয়া দরজা খোলার আগেই শরণ সোনিয়ার কোমর শক্ত করে জাপটে ধরলো এবং এক ঝটকায় সোনিয়াকে টেনে নিয়ে নিজের শক্ত বুকের সাথে একদম মিশিয়ে নিল। সোনিয়ার পিঠ শরণের বুকের সাথে লেপটে গেল। সোনিয়া ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই শরণ তাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করলো এবং তার কোমর আরো শক্ত করে চেপে ধরলো যাতে সোনিয়া এক চুলো নড়তে না পারে। রাগ আর তীব্র শারীরিক সান্নিধ্যের এক অদ্ভুত দমবন্ধ করা আবহ তৈরি হলো কেবিনের ভিতর। শরণ নিজের নাকটা সোনিয়ার নাকের সাথে একদম ঠেকিয়ে দিল। তাদের তপ্ত নিঃশ্বাস একে অপরের মুখে আশ্রে পড়ছিল। শরণ নিজের বড় বড় চোখ দুটো গরম করে কামড় দেওয়া গলায় বলল, সাহস হয় কিভাবে আমাকে এভাবে বলার? এত বড় স্পর্ধা তোর? চরিত্রহীন মেয়ে মানুষ। তোদের মতো মেয়েদের থেকে আমি সবসময় 100 হাত দূরে থাকি, আর তুই আমার মুখে থুতু দিলি? সোনিয়া তখন শরণের এই বাহু বন্ধনের ভেতরে এক ম্লান উপহাসের হাসি হাসলো। সে নিজের চেহারায় এক কৃত্রিম ব্যর্থতার তাচ্ছিল্য প্রকাশ করে সোজা শরণের চোখের দিকে তাকিয়ে বলল, রিয়েলি? তুই আমাদের মতো চরিত্রহীন মেয়েদের থেকে 100 হাত দূরে থাকিস? তো আমার মতো চরিত্রহীন মেয়েকে এত শক্ত করে ধরে আসিস কেন রে? বোকাচোদা, কাজ কাম নেই? স্যার বলছি, নইলে আজ তোকে খুন করে যাব আমি। শরণ সোনিয়ার কোমরের নিচে হাত আরো চওড়া করে বাড়িয়ে দিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অহংকারী ক্রূর হাসি। সে সোনিয়ার মুখের কাছে নিজের মুখটা এনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া গলায় বলল, পারলে সারিয়ে দেখা, ছেড়ে দে বলছি। একবার তো গাছের সাথে উল্টো করে পিটিয়েছিল, এবার কিন্তু লোক সমাজে পিটাবে। ভয় পাই না আমি। পাবি পাবি, একদিন ঠিকই পাবি। যা দূর হ। সোনিয়া নিজের ব্যাগটা টেবিল থেকে এক ঝটকায় তুলে নিল। সে আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নিজের সমস্ত আত্মসম্মানের ভেতরে তীব্র দহন বুকে চেপে দ্রুত পায়ে কেবিনের দরজা সশব্দে টেনে বের হলো। করিডোর দিয়ে যাওয়ার সময় বাহিরের ঝড়ো হাওয়া যেন অফিসের কাচের দেয়াল ভেদ করেও তার গায়ের উত্তাপ কমাতে পারছিল না। কুত্তা মাকে আটকায় রাখবে? অফিসে বস বলে কিছু বলতে পারি না। ও কি আমায় টাকা দিয়ে কিনে নিয়েছে নাকি? যা বলবে তাই করব। একটা জানোয়ার পশু, সহ্য হয় না আমার। যাবো না তোর অফিসে, আর না খেয়ে মরবো না আমি। কথাগুলো ভাবতে ভাবতে সোনিয়া বাসায় এসে পৌঁছালো। পুরো শরীর জ্যাম হয়ে আছে। এই মাঝরাতে গোসল না করলে মনে হচ্ছে বাচ্চা বড় তাই হয়ে যাবে। মাথাটা ভন ভন করে ঘুরছে। কিভাবে যে কি হয়ে গেল। আজ তালাক নামের একটি তকমা লেগেছে বলে কতজন কত কি যে বলছে, কিন্তু যার জন্য লাগলো সে দিব্যি সুখে আছে, বহুত সুখে আছে। তাসফিন, তুমি নাকি রুহির সাথে ভালোভাবে কথাই বলনি? ইজি চেয়ারে বসেছিল ইফতেখার তাসফিন হঠাৎ করে মায়ের আগমন এবং ভারী শব্দ শুনে চোখ থেকে চশমাটা খুলে রাখলো। প্রচন্ড মাথা ব্যথা করছে, তার সাথে হৃদয় যন্ত্রণা। তীব্র আকুতি ভরা কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে বলল, দয়া করে তুমি আর এসব কথা আমার সামনে বলো না। তোমার জন্য রাজি হয়েছিলাম বিয়েতে, কিন্তু কি আজীবন ওই অপয়া মেয়েটার জন্য বসে থাকবি? অশ্লীল একটা মেয়ে, 1 নম্বরের চরিত্রহীন। মায়ের পছন্দ কি পছন্দ হচ্ছে না নাকি? তাসফিন হাসপাস শুরু করলো। ভেতরটা বড্ড পুড়ছে। মায়ের মুখে নিজের প্রেয়সীর সম্পর্কে এমন কথা বড্ড মেহমানান লাগছে, কিন্তু কিছু বলতে পারলো না সে। অদ্ভুত অপরাধ বোধ হচ্ছে। মা, আমি বিয়ে করতে পারবো না। তুহিনা বেগমের মুখটা ছোট হয়ে গেল। সোনিয়া নামের মেয়েটার প্রতি প্রচন্ড পরিমাণে রাগ হতে লাগলো। সামনে পেলে দুটো চর মারতো মেয়েটাকে, কিন্তু এটি সম্ভব না। ওই মেয়ে কখন ফির উল্টে চর মারে? তুহিনা বেগম বলে উঠল, আমার বাড়ির দরজা খোলা আছে, অন্য জায়গায় যেয়ে থাকতে পারো। বিয়ে না করলে এই বাড়ির রাস্তা তোমার জন্য বন্ধ, আর বিয়ে করলে রুহিকেই করতে হবে। মা, তুহিনা বেগম আর ছেলের সাথে কথা বললেন না। যে যেটা করার ইচ্ছা সে সেটাই করুক। সে বলার কে? তার কথা কি কেউ শুনবে? মারা কি কখনো সন্তানের ক্ষতি চায়? অনেক মা হয়তো চায়, তার সব মা হয়তো এক হয় না। তুহিনা বেগম চোখের পানি মুছতে মুছতে চলে গেলেন। এই 5 বছরের ছেলেটার জন্য কম কাঁদেনি তিনি। এই মুহূর্তে ছেলেকে সুখী একটি জীবন তিনি উপহার দিতে চান, ঘরে চাঁদ আনতে চান। এতে কি সে মহাভারত অপরাধ করে ফেলেছে? মাত্র গোসল করে বের হয়েছে সোনিয়া। বুকের ভেতরটা এখনো টিপ টিপ করছে, বুঝতে পারছে না কি করবে। টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে তীব্র ঝংকার তুলে সোনিয়ার ফোনটা বেজে উঠলো। ফোনের উপর রুহি নামটা দেখে মনে মনে একটা তাচ্ছিলের হাসি হাসলো। অতঃপর কলটা ধরে বলল, কোনো সমস্যা? রুহি আমতামতা করে বলল, আপু, আমায় সাহায্য করতে পারবে?
কি সাহায্য? জানো, আজকে না আমি তাসফিনের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার আজকে অনেক হ্যাপি লাগছে আর অনেক খারাপও লাগছে। সোনিয়ার পৃথিবীটা যেন থমকে গেল। বিশ্বাস হলো না হয়তো। সেই মানুষটা কাজের চাপে ঘর থেকে বের হওয়ার সুযোগ পায় না। সে নাকি হবু বউর সাথে দেখা করতে গেছে। তাচ্ছিলের হাসি হেসে সোনিয়া বিড়বিড় করে বলল, সময়ের সাথে মানুষ পরিবর্তনশীল। তুই নিজেই তো কত পরিবর্তন হয়ে গেছিস সোনিয়া, তোর কাছের মানুষগুলো হবে না কেন? সোনিয়া নিজেকে যথাসাধ্য ঠিক রেখে হাসি মাখা বদনে বলল, খুশি হওয়ার কথা দুঃখ পাচ্ছিস কেন? রুহি লজ্জা পেয়ে বলল, আরে জানিস না, আমার অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছিল। তাসফিন কত কেয়ারিং। রুহি আজকের ঘটনা বলতেই থাকলো, শুরু থেকে শেষ পর্যন্ত। সোনিয়া শোনার প্রয়োজন বোধ করলো না। মোবাইলটা বুকে চেপে নিরাশ কণ্ঠে বলল, পুরুষ প্রথম নারীর বেলায় বেখেয়ালি হলেও দ্বিতীয় নারীর বেলায় প্রচন্ড কেয়ারিং। আপু বল, কিছু টিপস দাও না, কিভাবে তাসফিনকে পটাবো? সোনিয়া মুখটা গম্ভীর করে বলল, এমনিতেই পটে গেছে, কিছু করতে হবে না। একটা শব্দে কলটা কেটে গেল। ফোনের দিকে তাকিয়ে আফসোস করলো রুহি। ফোনকে বকতে বকতে বলল, খুবই খারাপ ফোন তুই, একদম আসল সময় কেটে যাস। সিলিং এর উপর তাকিয়ে গুনগুন করে বলতে থাকলো সোনিয়া, পুরুষটি ভীষণ চালাক, জাল বুনতে বেশ দক্ষ। মোহের জালে আবদ্ধ করার পর আমার জানান দিয়েছে আমি নাকি তার জাল ছেঁড়ার অস্ত্র হিসেবে দিয়েছি তার হাসি। তা দিয়ে কি জাল ছেঁড়া যায়? হাসি দেখলেই তো আমি এলোমেলো হয়ে যাই। জাল কিভাবে ছিঁড়বো? তাই তো বিচ্ছেদের পথ খুঁজেছিলাম। মা, ও মা, দরজা খুলো বলতেছি, তোমার সাথে কথা আছে। দরজা খুলো, তাড়াতাড়ি খুলো দরজা। তীব্র খটখটানি ও দরজা থাবড়ানো শব্দ শুনে আমিনা বেগম ছুটে গেলেন। পাশেই তার স্বামী শাহরিয়ার খান গভীর ঘুমাচ্ছন্ন। বিরক্তিতে কপাল গুটিয়ে আসলো আমিনা বেগম। মুখটা বিকৃত করে ঠাস করে দরজাটা খুলে দিল। ছেলের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, বেয়াদব একটা, মাঝরাতে বাবা মার দরজার সামনে এসে এসব কি করা হচ্ছে? আদব কায়দা নেই কোনো? মা, আমিনা বেগম চোখ গুটিয়ে নিল। প্রচন্ড বিরক্তিতে বলে উঠল, গলা ঝেড়ে কাশো বাবা, মাঝরাতে মেয়ে মেয়ে করার জন্য এখানে এসেছো? না, তাহলে আমি একটা মেয়েকে পছন্দ করি, বিয়ে করতে চাই। আর মেয়ে তোমার অনেক পরিচিত, সোনিয়া। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।